ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ন্যান্সি। এ কোন অসভ্যের পাল্লায় পড়ল সে? কখনো শুনছেন মানুষের পেট কেটে ভেতরের স্মাগলিং করতে হয়? উমম, এটা হচ্ছে। বদ্ধ বাড়িটার চারপাশে নীরবতা এমনভাবে জমে আছে, বাইরের পৃথিবীর অস্তিত্ব ভুলে গেছে। ভারী দরজার ভেতরে ঢুকলে গায়ে লাগে এক অদ্ভুত গন্ধ, রক্ত, ওষুধ আর পচা ঘামের মিশ্রণে তৈরি এক শ্বাসরোধী পরিবেশ। ম্লান আলোয় ঘর জুড়ে ছায়ারা নড়াচড়া করছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে মন্টু দাস আর গোলাম মোস্তফা, তাদের চোখে কোনো অনুভূতির চিহ্ন নেই, শুধু হুকুম ছেড়ে দেওয়ার শীতল অভ্যেস। হাতের ইশারায় তারা নির্দেশ দিচ্ছে, আর বাকিরা নিঃশব্দে কাজ করে যাচ্ছে। একপাশে সারি করে রাখা আছে মৃত্যুদের দেহ, নিথর পানহীন, তবুও তাদের শরীর এখনও ব্যবহার হচ্ছে এক ভয়ঙ্কর খেলার গুটি হিসাবে। ধারালো ছুরি দিয়ে পেট চিরে ভেতরে গুজে দেওয়া হচ্ছে ছোট ছোট প্যাকেট, মরণ ড্রাগে ভরা। রক্তের ধারা ধীরে ধীরে মেঝেতে ছড়িয়ে পড়ছে। লোকগুলোর মধ্যে একজন সেই রক্ত মুছে চলেছে একটু পর পর। ডাক ভরা পর এড়িয়ে আসছে অনেক দল তারা। নিঃশব্দে একই পথে ঢুকিয়ে দিচ্ছে ক্ষুদ্র বোমা। এ কাজের জন্য ব্যস্ত দুটি মুখ, কামাল, যার হাত কাঁপেও না একবারও, আর মিস্টার আলবার্ট, স্পেনের ডাক্তার। ওহু, ডাক্তার বললে ভুল হবে, একজন সায়েন্টিস্ট, নিউরোক্লিয়ার সায়েন্টিস্ট। তার কাজই হচ্ছে পরমাণু নিয়ে রিসার্চ করা। তারা শুধু তারা নয়, আরও অনেকগুলো সায়েন্টিস্টদের উপরে হলে বন্দি করে রাখা হয়েছে। এই মুহূর্তে দুজন সায়েন্টিস্টকে বন্দি করে এই নরকঘরে টেনে আনা হয়েছে। আলবার্ট চোখে আতঙ্ক ও অনিচ্ছার ছাপ স্পষ্ট, কিন্তু চারপাশের শতস্থ পাহারার সামনে তার প্রতিরোধ করার সাহস নেই। সুই সুতো, রক্ত আর সার্জারির যন্ত্রপাতি মিলে পুরো ঘরটিকে পরিণত করেছে এক অন্ধকার অপারেশন থিয়েটারে। আকস্মিক একটা লাশ পড়ে গেল ফ্লোরে, চিৎকার করে উঠল গোলাম মোস্তফা। ওই শালা খানকির পোলা, দেখা কাজ করতে পারস না? একটা লাশের কিছু হইলে তোর জান্ডা বড় সারে কাঁচা কামড়াই খাইব। খানকির পোলা। মাফ করেন ভাই, আমি এক্ষুনি তুলতাছি। ক্ষণিক বাদেই ডাক পড়ল মন্টুর, আর গোলাম মোস্তফা। কালো রঙের এক বড় বড় হুডি জড়িয়ে ভেতরে প্রবেশ করছে আগন্তুক। পরনে কালো রঙের হুডি, চোখে চশমা, মুখে মাস্ক। অবয়বটা আবরণে মোড়ানো। সবচেয়ে বড় অদ্ভুত বিষয়, তার তর্জনী আঙ্গুলে ঈগল পাখির মুখ আকৃতির একটা আংটি, যেটার মাথায় বড্ড ধারালো এবং তীক্ষ্ণ ছোট্ট শিকারির ঠোঁট, আর সেই ঠোঁটের ভেতরেই লুকানো রয়েছে পটাশিয়াম সায়ানাইড বিষ রয়েছে। আংটির মাথার অংশে অতি ক্ষুদ্র এক চেম্বার, যেটা বাইরে থেকে ধরা যায় না। ঈগলের মুখের ধারালো ঠোঁটটা এক প্রকার সূক্ষ্ম ক্যাপসুলের মতো বানানো। ভিতরে সামান্য তরল আকারে ভরা রয়েছে বিষ। একবার ঠোঁটে চেপে ধরলেই ক্ষুদ্র সূচের মতো ফোঁটা বেরিয়ে আসবে, আর যারা শরীরে লাগাবে সেকেন্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত। চমৎকার বিষয় হচ্ছে, এই আগন্তুকের আন্ডারে কাজ করা প্রতিটি গার্ডের ঘাড়ে এই ঈগল পাখির মুখ আকৃতির ট্যাটুটা হিসেবে বানানো হয়েছে। সেই ট্যাটু দ্বারা বোঝা যায় এই মানুষগুলো এই সিক্রেট স্মাগলারের লোক। তাকে দেখে দুজনে তটস্থ ভঙ্গিতে সালাম করলো। লোকটা ভারী কণ্ঠে বলল, কাজ কত দূর? মন্টু দাস কাঁপা কাঁপা গলায় বলল, সকাল সকালের মধ্যে হয়ে যাবে স্যার। আগন্তুক বাজ পাখির ন্যায় দৃষ্টি বোলায় পুরো রুমে। চারিদিকে শুধু কাটা ছেঁড়া লাশ আর লাশ। কালকের মধ্যে যেন কাজ শেষ হয়, সন্ধ্যায় সবগুলোকে ডেলিভারি দিবি। মন্টুর উপর নিচ মাথা দোলায়। তৎক্ষণাৎ রক্ত পরিষ্কার করা লোকটি রক্ত পরিষ্কার করতে এগিয়ে এলো মপ নিয়ে। কিছুটা রক্ত ছিটকে গিয়ে পড়ে আগন্তুকের হুডিতে। অগ্নিদগ্ধ হলো সে। চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা। কেঁপে উঠল ছেলেটা। গোলাম মোস্তফা খ্যাক করে উঠল, এই দেহিয়া কাজ করবার পারছস না? দিলি তো স্যারের জামাটা নষ্ট কইরা। স্যার, আপনি দয়া করে রাগ করবেন না, আমি। হাতের ইশারায় গোলাম মোস্তফাকে থামিয়ে দিল আগন্তুক। ইটস ওকে, কাজে মনোযোগ দাও সবাই। কালো রঙের ভারী দুইটা সোফা পাশাপাশি সাজানো, স্থানটি আভিজাত্য আবরণে ঢেকে রেখেছে। পাশে সাজানো গদিওয়ালা
গদিগুলো লাল রঙের, তাদের উজ্জ্বল লাভা কালো রঙের গভীরতার সাথে মিশে এক অনন্য বৈপরীত্য তৈরি করেছে। সোফাগুলো ঠিক সামনেই বিস্তৃত বড় এক সুইমিং পুল। এর পানির স্বচ্ছতা এতই নিখুঁত যে বাড়ির কালো ও লালের মিশরে অবয়ব নিখুঁতভাবে প্রতিফলিত হচ্ছে তার গভীরে। কখনো মনে হয় পানি লাল আভা ছড়াচ্ছে, কখনো আবার কালো রঙে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে রঙের খেলা চলছে। পুল পেরিয়ে কিছুটা এগোলেই সামনে খুলে গেছে এক বিশাল ব্যালকনি, প্রশস্ত আর মুক্ত, যেখানে দাঁড়ালেই বাতাসের সংস্পর্শে ছুঁয়ে যায় মনকে। বেলকনির দণ্ডময় প্লেয়ারের গুলো প্রকৃতির সাথে একত্র হয়ে গেছে, চারপাশে মোড়ানো আছে আর্টিফিশিয়াল সবুজ লতাপাতা, যা সূর্যের আলোয় মৃদু ঝিলিক দিয়ে ওঠে। ব্যালকনিতে দাঁড়াতেই চোখে ভেসে ওঠে মুক্ত সীমাহীন নীল আকাশ। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ন্যান্সি। পালানোর ফন্দি করছে সে। কিভাবে পালাবে এখান থেকে ভেবে পাচ্ছে না। ও মাই গড অ্যাঞ্জেলিনা, শেষমেশ আমার থেকে বাঁচতে সুইসাইড করতে চাচ্ছ? পেছন থেকে আফ্রিদের কথায় হতভম্ব ন্যান্সি দু হাত ভাঁজ করে বুকে গুজে হিসিয়ে বলে, মন তো চাচ্ছে আপনাকে এখান থেকে ফেলে দিই। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আরাম করে গিয়ে বসলো সোফায়। সেন্টার টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে লম্বা একটা টান দিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। হুইস্কির বোতলে চুমুক দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল। প্রচণ্ড রাগ লাগলো ন্যান্সির। আনমনার চোখ জোড়া নিবদ্ধ করলো আফ্রিদির কাঁধের কাছে শার্টের উপর। কেমন লাল লাল দাগ লেগে আছে, এমন মনে হচ্ছে রক্তের ছিটা। আপনার শার্টে এসব কি? আফ্রিদ দেখল লালচে দাগটা দেখার পর ভাবুক হলো সে। আচানক হেসে বলল, তোর লিপস্টিকের দাগ। জানকি বাচ্চা, চলো বাসর করে ফেলে। বাসর করতে দেরি হলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে। শিট! লজ্জায় নাক মুখ কুঁচকে নিল ন্যান্সি। এরকম বান্দাকে কেন যে আল্লাহ পৃথিবীতে রেখেছে সেটাই ভেবে পায় না। বিরক্ত হয়ে চলে যেতে চাইল ন্যান্সি। আফ্রিদকে পাশ কাটিয়ে সামনে যেতে চাইলেও পা লম্বা করে দেয় আফ্রিদ। হোঁচট খেয়ে সুইমিং পুলের পানিতে পড়ে গেল ন্যান্সি। হেসে কুটি কুটি অবস্থা আফ্রিদের। পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি। বাঁচান আফ্রিদ, বাঁচান। আমি সাঁতার জানি না। বসা থেকে উঠে এসে ঠিক পুলের পাশে বসলো। অসহায় মুখ করে বলল, আগে বলো তুমি কার? বলো বলো, তুই কার বেবাদি? পানিতে হাবুডুবু খাচ্ছে ন্যান্সি। নিঃশ্বাস নিতে পারছে না। আফ্রিদের ভাবান্তর নেই কোনো। ন্যান্সিকে নাকানি চুবানি খেতে খেতে বলল, আমি আমি আফ্রিদ এহসানের। ঘাড় বাঁকালো আফ্রিদ। অট্ট হাসিতে ফেটে পড়ে আফ্রিদ, দ্যাটস মাই গার্ল। সহসা পানিতে হাত বাড়িয়ে দিল আফ্রিদ। আঁকড়ে ধরে ন্যান্সিকে। আফ্রিদকে দু হাতে জড়িয়ে ধরে আছে ন্যান্সি। ছেড়ে দিলে যেন ডুবে যাবে। হাঁপাতে হাঁপাতে ক্ষোভ নিয়ে বলল, আপনি কেন এমন করছেন? কি চাই? কেন বলুন? আফ্রিদ গা দুলিয়ে হেসে ফেলল। সুর টেনে বলে ওঠে, তোমার চলার ধরন, উফ, দেখলে দুক দুক করে বুক। দুধে আলতা তোমার রূপ, কাছে আইতে মন চায় খুব। তোমার তুলতুলা তুলনাতে কেউ আশেপাশে নাই। তোমার চাহনিতে খালি আগুন ধরায়। মনের ঘড়িতে 12টা বাজায়। ইয়া আল্লাহ, আয় কই তাই দিতাম চাই। ইউ লুক লাইক নায়িকা, 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 নায়িকা। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সির। বেয়াদব, বেয়াদব, খচ্চর লোক একটা। সহসা পানি থেকে উঠে এলো ন্যান্সি। মাতারি রে, বললাম তো কেন এমন করছি। আচ্ছা আব্বু, সত্যি করে বলো তো, আফরিদ এহসানকে আর কেনই বা আপুকে নিয়ে গেছে? তন্নির কথায় ভরকালো মামুন হায়দার। কানের পিঠ বেয়ে গড়িয়ে পড়ল শীতল নোনা জল। হাতের উল্টো পিঠে কপাল মুছে পড়ল, জানি না ওই আফরিদ এহসানকে কেন এসব করেছে। তন্নির ভীষণ সন্দেহ হচ্ছে নিজের পাপার উপর। কেন জানো মনে হচ্ছে মামুন হায়দার সব জানেন, অথচ কিছু বলছেন না। কেনই বা বলছেন না সেটাও বুঝতে পারছে না। আচানক খ্যাঁক করে উঠলেন আফিয়া হায়দার। তুই এখানে কি করছিস তন্নি? যা, দ্রুত গতিতে ব্যাগ গোছানো শুরু কর। তন্নি বিস্ফোরিত চোখে তাকায় মায়ের দিকে। অবাক কণ্ঠে শুধায়, গোছাবো মানে? আমরা কোথায় যাচ্ছি মা? চোখ গরম করে তাকালেন আফিয়া হায়দার। খিটখিটে মেজাজ নিয়ে বললেন, আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তুই গিয়ে তৈরি হ। তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তারা এই শহর ছেড়ে চলে যাবে, তাহলে ন্যান্সির কি হবে?
কিন্তু মা, তাহলে ইলহাম আপুর কি হবে? তোকে ভাবতে হবে না ইলহামকে নিয়ে। যেটা বলছিস সেটা কর। তন্নিকে রীতিমতো ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। আমি জানতাম একদিন না একদিন এরকম দিন আসবেই। হলো তো তোমার শান্তি। আরও করো ইলহাম ইলহাম, এমন বোঝো ঠেলা। ওই মেয়ের জন্য শেষমেশ আমাদের শহর ছাড়তে হচ্ছে। থমথমে মুখ করে ড্রয়িং থেকে বেরিয়ে গেলেন আফিয়া হায়দার। মামুন হায়দারের আজও মনে আছে সেই ছোট ছোট হাতটি যখন নিজের মুঠোয় নিয়েছিলেন সেদিন ইলহাম ন্যান্সি। অ্যাঞ্জেলিনা তার দায়িত্ব হয়ে এসেছে। সে যথার্থ চেষ্টা করেছে নিজের দায়িত্ব পালন করার, অথচ শেষমেশ কি হলো? এহসান মঞ্জিলে আজ যেন উৎসবের ঢেউ। বিশাল বাড়িটা সেজে উঠেছে এক আধুনিক আভায়। চকমকে ক্রিস্টাল শ্যালডিয়াল গুলো ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। ঝুলছে ভেলভেট কার্টেন, আর লম্বা হলওয়ে জুড়ে ফ্রেশ ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টের যেন এক বর্ণিল বাগান এনে দিয়েছে ঘরের ভেতরে। প্রবেশপথে রাখা হয়েছে গোল্ডেন আর্চ ডেকোরেটেড উইথ ফেরি লাইটস অ্যান্ড আইভরি ড্রেপস, যা চোখে পড়তেই মনে হয় যেন কোনো রয়্যাল ওয়েডিং ভ্যানুতে এসে পড়া। সকলের ব্যস্ততার তুঙ্গে লাইটিং টিম স্ট্রিট লাইটিস লাগাচ্ছে বাগানে, গাছে। ক্যাটারিংয়ের স্টাফ সাজাচ্ছে সিলভার কাটলারি আর ফাইন চায়না প্লেটস। আর স্টেজ ডেকোরেট ক্রিস্টাল ব্যাকআপ ড্রপ এর সাথে পিচ অ্যান্ড শ্যাম্পেন টোনের এর ড্রেপ মিলিয়ে তৈরি করেছে ড্রিমি একটি স্টেজ। কিছুক্ষণের মধ্যেই আসবে বিখ্যাত ড্রেস ডিজাইনারের টিম, যাদের হাতে তৈরি হবে কনের এক্সক্লুসিভ লেহেঙ্গা, যার ডিজাইন পার্সোনাল অ্যাপ্রুভ করেছেন আফরিদ এহসান। তবে এই এক্সট্রাভার্টেন্ট প্রিপারেশন, ইম্পোর্টেড ডেকোরের আর রয়্যাল টাচ সত্ত্বেও মাইমুনা আহসানের মনে এক অদ্ভুত শূন্যতা। চোখে মুখে হালকা হাসি থাকলেও তার অন্তরে যেন বিষ ঢেলে দিচ্ছে, ফিসফিসিয়ে বলছে, সব কিছু এত গ্র্যান্ড হলেও ছেলের বউটা তো আর গ্র্যান্ড হলো না। পাতি একটা মেয়েকে বিয়ে করার জন্য কেন যে আফ্রিদ এত উতলা হয়ে উঠেছে সেটাই বুঝতে পারছেন না তিনি। রুমের দেয়ালে দেয়ালে আফরিদ এহসানের ছবি টাঙানো, তাও আবার এই সেই ছবি নয়, স্কাই ড্রাইভিংয়ের ছবি। কোনোটায় হেলিকপ্টার থেকে জাম্প দিচ্ছে, তো কোনোটায় প্লেনের পেছনে জাম্প ডোর খোলা, সেখান থেকে জাম্প দিচ্ছে। কি আশ্চর্য, এই লোকটা কি ভয় ডর কিছু নেই? আগে তো রিলস ভিডিও এসবে দেখতো মানুষজন শখ করে স্কাই ড্রাইভিং করে। আর এখানে তো আফরিদ এহসান মারাত্মকভাবে আসক্ত এটার প্রতি। এই তো কিছুক্ষণ আগেই ফাহমিদার সাথে কথা হলো। সে বলল আফরিদ নাকি কিছুদিন পর পর এই দেশে ওই দেশে ঘুরে বেড়ায় একমাত্র স্কাই ড্রাইভিং করার জন্য। রুমে চুপচাপ বসে আছে ন্যান্সি। শীত করছে ভীষণ। আফ্রিদের জ্যাকেট জড়িয়ে আছে সে। ওই যে আফ্রিদ ইচ্ছে করে তাকে সুইমিং পুলে ফেলে দিয়েছিল, তারপর থেকে ঠান্ডায় শরীরটা জমে এসেছে যেন। আফ্রিদের জ্যাকেট কখনোই পরতো না সে, কিন্তু নিজে বাঁচলে বাপের নাম। আগে বাঁচুক, এরপর আফ্রিদকে দেখে নেবে। লোকটা আস্ত একটা বেয়াদব। কি যে আনন্দ পাচ্ছে এসব করে, আল্লাহ মালুম। ওই বান্দি রে, ওই শালি, গরিবের নিতা আম্বানি ডিজাইনার চলে এসেছে, নিচে চল। আফ্রিদের হেয়ালিপনা মোটেও পছন্দ হলো না ন্যান্সির। বিরক্ত রেশ মিশিয়ে বলল, বিয়ের এত তাল যখন উঠেছে, তাহলে বাংলাদেশে কি আর মেয়ে চোখে দেখেননি? আমাকেই তুলে আনতে হলো। সহসা ডান হাত আফ্রিদের নিজের বুকে চেপে ধরে ন্যান্সির। নাটকীয় ভঙ্গিতে বলে, ইস মাতারি, কি বলে রে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। দু হাত ভাঁজ করে বুকে গোজে ন্যান্সি। আফ্রিদের বেহুদা কথাগুলো শুনলে গাপিত্তি চলে ওঠে। আচানক আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়, বড় নাজুক লাজুকতার ন্যায় বলে ওঠে, ইস, বাসর ঘরের কথা ভাবলে আমার শরম লাগছে রে অ্যাঞ্জেলিনা। এই শরমে মরম না হয়। বহুরূপী দেখেছে, কিন্তু আফ্রিদির মতো বহুরূপী দেখেনি ন্যান্সি। কি অভিনয় জানে! আফ্রিদিকে লজ্জা পেতে দেখে কোথাও লজ্জা বোধহয় লজ্জা পাবে। একটা সত্যি কথা বলি? বল। ভাবলেশীন ভাবে বলল আফ্রিদ। ন্যান্সি লম্বা দম নিয়ে বলল, আপনার মতো বেহায়া দুটো দেখি নাই। আপনার মা আপনাকে মানুষ করতে পারেনি। নিশ্চুপ আফ্রিদ নিম্নাষ্ট কামড়ে কিছু একটা ভাবল, তারপর একগাল হেসে বলল, এটা তুই একদম সঠিক কথা বলেছিস পরাণ। এটা নিয়ে আমিও অত্যন্ত দুঃখী। আমার মম আমাকে মানুষ করতে পারেনি বলেই তোকে বিয়ে করেছি।
তুই আমাকে খাইয়ে দাইয়ে বড় করবি, ওকে? আই মিন মানুষ করবি। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সির, মস্তিষ্ক ক্রোধে ফেটে যাচ্ছে রীতিমতো। এবার কি তুমি পায়ে হেঁটে যাবে হবু বউ, নাকি কোলে নিতে হবে? এক পা এগোতেই পিছিয়ে গেল ন্যান্সি, হাত উঁচিয়ে বলল, আমি যেতে পারবো। ভুবন ভুলানো হাসিটা ওষ্ঠকোণে খেলে গেল আফ্রিদের। রক্ত চুষিট ডাইনি কোথাকার, চাইলে কোলে উঠে রক্ত খেতে পারতি, জানোয়ার একটা। আবারও হেসে ফেলল আফ্রিদ, হাসিটা বোধহয় ন্যান্সির সান্নিধ্যে পেলেই ওষ্ঠপুটে খেলা করতে থাকে। হনহনিয়ে রুম থেকে বেরিয়ে এলো ন্যান্সি, তার পিছু পিছু আফ্রিদও নিচে আসে। সোফায় বসে আছে ডিজাইনার টিম। ন্যান্সি আসতেই তারা মাপটাপ নিতে লাগলো। এত ঢং তো এর আগে কখনোই করেনি ন্যান্সি। মার্কেটে গিয়েছে, যা ইচ্ছে পছন্দ করে নিয়ে চলে এসেছে, ইনাফ। কিছুক্ষণ পরে ডিজাইনার টিম চলে গেল, সোফায় চুপচাপ বসে আছে ন্যান্সি। কল্পনা এসে বসে পড়ল ন্যান্সির পাশে। ওয়াও, তুমি সত্যি ভীষণ লাকি গার্ল ন্যান্সি। না হলে কি এত বড় প্যালেসের বড় ছেলের বউ হতে পারতে? কল্পনার কথায় বড় বিরক্ত হচ্ছে ন্যান্সি, এমন একটা ভাব করছে যেন ন্যান্সি বলেছে আমি বিয়ে করতে চাই। ঠিক সেই মুহূর্তে সাব্বির আর নীলাদ্রি বাড়িতে প্রবেশ করলো। হেই গাইস! সাব্বির আরামসে গিয়ে কল্পনার পাশে বসে পড়ল, আবদারের সুরে বলল, ভাবি প্লিজ এক কাপ কফি। কল্পনা ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, এক্ষুনি নিয়ে আসছি। কল্পনা কিচেনের দিকে এগিয়ে গেল, সাব্বির আর নীলাদ্রি একত্রে বসেছে। কিংখুয়েত পর আফ্রিদও চলে এসেছে। এদিকে মাইমুনা এহসান সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। ন্যান্সি চমকালো, আশ্চর্য হলো এটা কি। সহসা উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে নীলাদ্রি ভুরু কুঁচকে শুধায়, কি ব্যাপার, তুমি উঠে গেলে কেন? ন্যান্সি কাঁপা কাঁপা স্বরে বলল, আপনাদের তিনজনের টি শার্টের ছোপ ছোপ রক্তের দাগ কেন? রক্তের কথা শুনে তিনজনই নিজেদের দিকে তাকালো। ন্যান্সি আশ্চর্য হচ্ছে, তিনজন আলাদা ভাবে বাড়িতে ঢুকেছে। ধরল নীলাদ্রি আর সাব্বির একসাথে এসেছে, কিন্তু আফ্রিদ, সে তো আগে থেকে বাড়িতে ছিল, শুধু কয়েক ঘন্টার জন্য বাইরে গিয়েছিল। তাহলে তাদের তিনজনের একসাথে ত্রিশাদের কাঁধের ও কাছে একই জায়গায় রক্তের দাগ কিসের? একটু আগের শার্টটা এখনো পরে আছে আফ্রিদ, বদলানো হয়নি। নীলাদ্রি নিশ্চুপ। সাব্বির মৃদু হেসে বলল, খুন করে এসেছে ভাবিজান, তাই লেগে গেছে। সাব্বিরের কথায় বাঁকা হাসলো আফ্রিদ। দুজনেই হাই ফাই করে খুনের কথায় শরীরে কাঁটা দিয়ে ওঠে ন্যান্সির। ওই জানকি, এত কিছু জেনে তোমার কি লাভ? রুমে যাও, আপাতত তোমার কাজ শেষ। ন্যান্সি স্তব্ধ। এই বাড়ির মানুষগুলোকে বোঝা বড় দায়, বিশেষ করে এই ভাইদের। কেমন যেন রহস্যে ঘেরা সবটা। অস্ত্রোপচারের নতুন ফন্দি বানানো হয়েছে। গতবারেরও সমুদ্র রাস্তা ধরে বহু কালো অস্ত্র পাচার করা হয়েছে, যা রাশিয়ার মাফিয়াদের ডেরায় ঢুকেছে। সরাসরি রাশিয়ার সঙ্গে কোনো জলপথ না থাকায় অন্য ব্যবস্থা নিতে হয়েছে। স্পেনের উত্তর উপকূলে বেসকায়ের উপসাগর আটলান্টিক মহাসাগরের অংশ। আটলান্টিক হয়ে জাহাজগুলো ব্রিটিশ চ্যানেল ও উত্তর সাগর পেরিয়ে বাল্টিক সাগরে ধরে, যেখানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর অবস্থিত। এটা মাস্টার প্ল্যান কার, আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। এবারের জঙ্গলের রাস্তা ধরবে ওরা। গতবার ধরতে ধরতেও গিয়ে পারল না পুলিশ ফোর্সরা, কিন্তু এবারে আর সেই ভুল করা সম্ভব নয়। ফোর্স রেডি আছে ইতিমধ্যে। স্পেশাল ফোর্স। আপাতত তাদের প্ল্যান সম্পর্কে কাউকে অবগত করানো যাবে না। নিস্তব্ধ এই রাত্রিতে বিড়াল ছানার ডাক সত্যি ভয়ঙ্কর শোনায়। আচ্ছা, বিড়াল কি অন্য কিছুর অস্তিত্ব টের পেয়েছে? বোধহয় হতেও পারে। বাহির থেকে ভেসে আসছে কিছু অদ্ভুত জন্তুর হাঁক ডাক। রাত্রি 1:30 ছুঁই ছুঁই, খটখট করে শব্দ হয়েই চলছে। আচ্ছা, এটা কিসের শব্দ? এক পুরুষ, এই গোপন ঘরের রহস্য বোধ হয়। বড় কাঠের টেবিলের উপর একটা লাশ রাখা হয়েছে। অপরিচিত এই ব্যক্তিটিকে এহসান মঞ্জিলে প্রবেশ করা ততটা সহজ নয়, অথচ এই লোকটি নির্দ্বিধায় তা তো হতে দেবে না। পর্দার পেছনে ছায়ামূর্তি দেখা মাত্র সবটা আন্দাজ করে নিয়েছিল আফ্রিদের স্টার ব্রেন। অতঃপর ধরে নিল এই সিক্রেট কিলারকে। জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছু বলেনি লোক। আফ্রিদ চমৎকার হেসেছিল, সেই হাসির শরীরে প্রতিটি লোমকূপ কাঁপিয়ে তুলেছিল আগন্তুকের। রাত গভীর, নিস্তব্ধতা চারপাশে মোড়ানো। বৃষ্টির কাঠ ফোঁটাগুলো জানালার কাছে ধাক্কা খাচ্ছে, যেন সেগুলো সাক্ষী হতে চায় এই রক্তাক্ত পরিণতির। আগন্তুকের নিথর দেহ পড়ে আছে কাটারের বড় টেবিলের উপর। এক হাতে এখনো মুঠোবন্দি রাখা একটা
একটি ক্লিভার। তার বুকের কাছের ছুরির ক্ষত থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে টেবিলের উপর। আফরিদ এহসান হাসল, কি বীভৎস সেই হাসি! ক্লিভারটি দিয়ে আবারও বুকের ক্ষত স্থানে আঘাত করল। খ্যাচ করে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল। খুব বড় একটা ছিদ্রি তৈরি করে আফরিদ ধীরে ধীরে ভেতরে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড টেনে বের করল। হাত জুড়ে রক্তের ছড়িয়ে আছে। আফরিদের চক্ষুদ্বয় ঝলঝল করছে। সে কিছুটা ফিসফিসিয়ে বলল, আজকে আমি তোর কলিজা ওজন করে দেখব রে, ঠিক কতটা বড় যে তুই আমার বিরুদ্ধে যাস। ধীরে ধীরে দেহের প্রতিটি অঙ্গ খণ্ড খণ্ড করে ফেলল আফরিদ, রক্তে মাখামাখি সে। তারপরেও থেমে নেই। ছোট ছোট পিস করে সবগুলোকে একটি বড় পাত্রে তুলে নিল। পানি ভরে নিল মুহূর্তের মধ্যে, জ্বালিয়ে দিল আগুন। ফুটন্ত পানিতে শরীরের অংশগুলো ফুটতে লাগলো। টেবিলের উপর অবহেলায় পড়ে আছে আগন্তুকের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মস্তক। এগিয়ে গেল সেদিক পানে। ফোন বের করে দুটো ছবি তুলে নিল। অতঃপর সেই কাটা মস্তক তুলে দেওয়ালে গাঁথা আরেকটি পেরেকের মধ্যে। এ কি? তার নতুন পেন্টিং! সারি সারি মস্তক ঝুলে আছে। দাঁড়িয়ে রইল রোগটা। চোখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের প্রশান্তি খেলে যাচ্ছে তার ঠোঁটের কোণে। সে জানে ভালোবাসা কখনো কখনো মৃত্যু থেকেও অন্ধকার, বেশি অন্ধকার হতে পারে। অপেক্ষা করলো মাংসগুলো সিদ্ধ হওয়ার। রাত তখন গভীর। চারটা আজ অস্বাভাবিক লালচে। শ্বাসরুদ্ধকর ভয় ছড়িয়ে আছে প্রতিটি কোণায়। লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে নিল আফ্রিদ। কুকরানো চুলগুলো ব্যাকব্রাশ করে বিড়বিড় করতে লাগলো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড অর। কিন্তু এটা ভালোবাসা নয়, প্রতিশোধ। ঘুমন্ত এক অর্ধনগ্ন পুরুষকে হাতে পায়ে বেড়ি বাঁধে রাখা হয়েছে। ঈষৎ আলো মুখশ্রী স্পর্শ করা মাত্র জেগে উঠল। চোখ বুজে নিঃশ্বাস টেনে পাগলের ন্যায় বলতে লাগলো, মাংস, মাংস খাবো, মাংস দে আমাকে। হুশ, ডোন্ট সাউন্ড। আলিয়াস এক পাতিল নরখাদক, যেটাকে এক পালিত নরখাদক, যেটাকে সেই গোপন কক্ষে পালন করেছে আফরিদ এহসান। সিদ্ধি করা মাংসগুলো ছড়িয়ে দিল তার সামনে। ক্ষুধার্ত আলিয়াস আনন্দে আত্মহারা, চোখে মুখে ব্যাকুলতা, তীব্র ক্ষুধা। খাবে, সবগুলো তোর জন্য। আলিয়াস তাকিয়ে আছে লাল চোখে। মাংসগুলো তাকে চুম্বুকের ন্যায় টানছে। আলিয়াস আকস্মিক হামলা চালায় লোকটার উপর। সরে গেল আফরিদ। ফিক করে হেসে উঠল। আলিয়াস ফুঁসতে ফুঁসতে বলল, আগে তোকে খাবো, তোর রক্তের ঘ্রাণ পাই রোজ। ভেরি ব্যাড বয়। আফরিদ আলিয়াজের ফেস মাস্ক খুলে দিল। আলিয়াজ পাগলের মতো সিদ্ধ করা মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কিনখুইক পরে মুখে মাস্ক বেঁধে দিল আফরিদ। আলিয়াস পাগলামি করলো। সে যে এক নরখাদক। নিজের সামনে জলজ্যান্ত একটা মানুষ আছে, অথচ খেতে পারছে না। চলবে ইনশাআল্লাহ।